তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। আজ হচ্ছে লিভ মর্গানের জন্মদিন, তাই আমাদের সকলের তরফ থেকে লিভ মর্গানকে হ্যাপি বার্থডে। আর আমার মনে হচ্ছে যে এই জন্মদিনটা লিভ মর্গানের খুবই ভালো কাটবে, কারণ এবারে তো ডমডমও তার সাথে আছে। আর মনে হয় ডমডমের কাছে কিছু স্পেশাল গিফট রয়েছে লিভ মর্গানকে দেওয়ার জন্য। তো চলো এই বিষয়ে বেশি কথা বলা না বলাই ভালো। তো এবারে আসা যাক ফিন বেলারের একটা মিম নিয়ে। তো ফিন বেলার তার টুইটার অ্যাকাউন্টে একটা মিম পোস্ট করেছে, দেখতে পাচ্ছে এখানে সামনে লিভ মর্গান যাচ্ছে, তারপর ডমডম তার পেছন পেছন দৌড়াচ্ছে, কিন্তু ফিন বেলার এসে ডমডমকে আটকে নিচ্ছে, ঠিক যেমনটা আমরা মানডে নাইট রয়ের এপিসোডে দেখতে পেলাম। তো এইটা জানি না আর কতদিন চলবে, আর কতদিন বা ফিন বেলার এদের দুজনকে আলাদা করে রাখতে পারবে। আর ডাব্লিউডাব্লিউ কোডি রোডস ভার্সেস এজে স্টাইলসের মধ্যে যে আই কুইট ম্যাচটা হবে সেটা অফিসিয়াল করে দিয়েছে। এছাড়া আরেকটা ম্যাচ অফিসিয়াল করেছে, সেটা হচ্ছে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য বিয়াঙ্কা ব্লেয়ার, জেড কার্গিল ভার্সেস সেনা বেসলার, জোই স্টার আর এলবা ফায়ারের যে টিম আছে তাদের। তো এটার জন্য তো কেউ ইন্টারেস্টেড নয়। আর দেখতে গেলে টোটাল 5খানা ম্যাচ হয়েছে, আর আমরা লাস্ট দুটো প্রিমিয়াম লাইভ ইভেন্ট ব্যাকল্যাশ আর কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়েও দেখেছিলাম যে 5খানাই ম্যাচ আছে। ডাব্লিউডাব্লিউ এখন ম্যাচের সংখ্যা অনেক কমিয়ে দিচ্ছে, আগে কম করে হলো 7টা-8টা ম্যাচ থাকতো, এখন 5খানা ম্যাচেই ডাব্লিউডাব্লিউ কাজ চালাচ্ছে বিগত কিছু প্রিমিয়াম লাইভ ইভেন্ট থেকে। তো জানি না ডাব্লিউডাব্লিউ এমনটা কেন করছে, আমাদের তো সাধারণত এত কম ম্যাচেস দেখার অভ্যেস নেই, তবে মনে হচ্ছে এবারে অভ্যেস করে নিতে হবে। আর দেখতে গেলে ক্ল্যাশ এট দ্য কার্সেল হতে আর মাত্র এক সপ্তাহেরও কম টাইম বাকি আছে, আর আমার তো মনে হয় না যে এই র স্ম্যাকডাউনে কোনো ম্যাচ অফিসিয়াল হবে। লোগান পল ভার্সেস এলএ নাইটের ম্যাচটা আমার তো মনে হয় সামার স্ল্যামেতেই হবে, ক্ল্যাশ এট দ্য কার্সেলে দেখতে পাবো না। তো এই 5খানা ম্যাচ দিয়েই কাজ চালাতে হবে। তো এবার একটু লোগান পলকে নিয়ে কথা বলা যাক। আমরা দেখলাম যে স্ম্যাকডাউনের লোগান পল এলএ নাইটকে বললো যে গো ব্যাক টু দ্য মিড কার্ড হোয়ার ইউ বিলং, মানে তুমি মিড কার্ডে ফিরে যাও আর তুমি সেখান থেকেই বিলং করো। তো বলবো যে এলএ নাইট তো ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে যাচ্ছে, আর সেটা তো মিড কার্ড টাইটেল। লোগান পল মনে হয় ভুলে গেছে যে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপটাও একটা মিড কার্ড টাইটেল, আর এলএ নাইট মিড কার্ড টাইটেলের জন্যই তাকে চ্যালেঞ্জ করছে। মনে হয় এখানে লোগান পল ভেবে বসেছে যে সে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আর ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নও ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের মতো একটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো সেই জন্যই হয়তো বলেছে যে তুই ভাই মিড কার্ডে ফিরে যা, কিন্তু লোগান পল এটা ভেবেই দেখেনি যে সে মিড কার্ডেই আছে আর তার কাছে একটা মিড কার্ড চ্যাম্পিয়নশিপই রয়েছে। তো এবার একটু কোডি রোডসকে নিয়ে কথা বলা যাক। তো ব্যাপারটা হচ্ছে যে কোডি রোডস কি সত্যি বোরিং? তো দেখো রেসলম্যানিয়ার পরে এক সপ্তাহ পরেই আমরা দেখছিলাম যে কোডি রোডসকে সবাই বোরিং বলা শুরু করেছিল, আর তখন আমি একটা কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে এখনই বোরিং বলার কিছু নেই, কম করে হলেও 2 মাস যাক, তারপর না হয় দেখা যাবে যে কোডি রোডস বোরিং কিনা। তো এখন 60 দিনের বেশি হয়ে গেছে, তার মানে 2 মাস তো কমপ্লিট হয়ে গেছে। তো এইবার বলা যেতে পারে যে কোডি রোডস বোরিং কিংবা বোরিং নয়। তো বলবো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, পুরোপুরি আমার ওপিনিয়ন। তো প্রথম 2 মাস তো খুবই খারাপ কেটেছে। এজে স্টাইলসের সাথে ফিউড, তারপর লোগান পলের সাথে ফিউড আমার একদমই পছন্দ হয়নি, বোরিং তো লাগছিল। কিন্তু এইবারে কালকে যেটা দেখতে পেলাম যে কোডি রোডসের ক্যারেক্টারের সামান্য একটু চেঞ্জ এসছে, সে একটু অ্যাগ্রেসিভ হয়েছে, আর তার উপরে এজে স্টাইলসের সাথে তার একটা আই কুইট ম্যাচও বুক হয়েছে। তো এইবারে একটু ইন্টারেস্ট আসা শুরু হয়েছে। তো দেখা যাক এখানে ডাব্লিউডাব্লিউ কেমনভাবে প্ল্যানটাকে এক্সিকিউট করে। এখানেই হচ্ছে আসল দেখার বিষয় যে এবারে কোডি রোডসের ফিউচারটা কেমন যায়, কারণ এবারে একটু ক্যারেক্টারের চেঞ্জ এসছে আর একটা আই কুইট ম্যাচও হবে। তো তার মানে কি এজে স্টাইলস ডাব্লিউডাব্লিউ কোম্পানি সেটা চলে যাচ্ছে। এত বড় ক্যারেক্টারে এজে স্টাইলসের চেঞ্জ আসলো, এবার এজে স্টাইলসের হিল ক্যারেক্টারটা একটা আলাদা লেভেলে যাচ্ছে, আর তখনই যদি আই কুইট করে ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে চলে যায় সেটাও খুব একটা ভালো তো দেখায় না। আর তার উপরে অপর দিকে হচ্ছে যে কোডি রোডস কি হেরে যাবে, কোডি রোডস কি তাহলে আই কুইট বলে ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাবে, সেটাও তো মনে হয় না সম্ভব। তাই একটু ইন্টারেস্টিং হয়ে গেছে আই কুইট স্টিপুলেশনের জন্য, আর কোডি রোডসের ক্যারেক্টারটা সামান্য একটু চেঞ্জের জন্য। তো দেখা যাক, আরও কিছু সময় দেখা যাক এবার কোডি রোডসের ক্যারেক্টারে আমরা কোন লেয়ার দেখতে পাই। তবে বলবো যে প্রথম 2 মাস তো বোরিংই ছিল, তবে এইবারে একটু ইন্টারেস্ট আসা শুরু হয়েছে। আর এরপরে নিউজ হচ্ছে আমাদের ড্যানিয়েল ব্র্যান্ডের একটা ইন্টারভিউ নিয়ে। তো যখন ড্যানিয়েল ব্র্যান্ড ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে গেছিলো সেটা তো খুবই শকিং ছিল আমাদের জন্য, কারণ আমরা কখনো ভাবিনি যে ডাব্লিউডাব্লিউ ছেড়ে কখনো ড্যানিয়েল ব্র্যান্ড যাবে। কিন্তু ড্যানিয়েল ব্র্যান্ড এবার বলেছে যে সে কেন ডাব্লিউডাব্লিউ ছেড়ে গেছে। তো ড্যানিয়েল ব্র্যান্ড বলে যে অল এলিট রেসলিং হচ্ছে একটা রেসলিং প্রায়োরিটি কোম্পানি, সেখানে রেসলিংকেই ফার্স্ট প্রায়োরিটি হিসাবে দেখা হয়, আর ডাব্লিউডাব্লিউতে হচ্ছে এন্টারটেনের ওপরে বেশি ফোকাস করা হয়, মানে সবার প্রথমে স্টোরি লাইনের ওপর ফোকাস করা হবে, তারপর রেসলিংয়ের ওপর ফোকাস করা হবে। তো রেসলিং এখানে সেকেন্ড আর স্টোরি লাইন হচ্ছে ফার্স্ট। কিন্তু এই ডাব্লিউতে আমরা ঠিক একটু উল্টোটা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে রেসলিংকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় আর স্টোরি লাইন হচ্ছে সেকেন্ডারি।
আর সেখানে পুরো পিওর রেসলিং আমরা দেখতে পাই, সেখানে খুবই হার্ড হিটিং আর ভালো কোয়ালিটির ম্যাচেস দেখতে পাই। আমরা দেখেছি যে স্টোরি লাইনের উপর অতটা বেশি ফোকাস করা হয় না। আর ড্যানিয়েল ব্রায়ান এটা বলছে যে AEW হচ্ছে রেসলিং কোম্পানিদের জন্য একদম বেস্ট একটা কোম্পানি। তো এবারে ড্যানিয়েল ব্রায়ানেরও রেসলিং বেশি পছন্দ স্টোরি লাইনের থেকে, তাই ড্যানিয়েল ব্রায়ান AEWকে চুজ করেছে। কারণ WWE থাকলে তাকে স্টোরি লাইনের উপর বেশি ফোকাস করতে হতো, কিন্তু তার তো রেসলিং করার ইচ্ছা, তাই জন্যই সে AEWকে চুজ করেছে, কারণ সেখানে রেসলিংই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তো এই হচ্ছে ড্যানিয়েল ব্রায়ানের মতামত। ঠিক আছে, রেসলিং করতে চাও তো রেসলিং করো। আর হচ্ছে আমাদের ড্যানিয়েল ব্রায়ান আমাদের ডিন অ্যামব্রোসের ব্যাপারে একটা কথা বলেছে, যে ড্যানিয়েল ব্রায়ান বলেছে যে সে ডিন অ্যামব্রোসের মতো একটাও মানুষ আর জীবনে চোখে দেখেনি, আর ডিন অ্যামব্রোসের মাইন্ডসেটই পুরোপুরি আলাদা। আর ডিন অ্যামব্রোসকে দেখেও সেটা বোঝা যায়, সে যখন WWE ছিল সবার থেকে আলাদা কিন্তু সেই ছিল। আর এখন AEW তে যাওয়ার পর তার ক্যারেক্টার যেরকম সে কারিজমা নিয়ে চলে, ডিন অ্যামব্রোস ডেফিনেটলি সবার থেকে পুরোপুরি আলাদা। আর ড্যানিয়েল ব্রায়ান এটা বলে যে ডিন অ্যামব্রোস একজনই ছিল আর একজনই থাকবে, আর এটা একেবারে সত্যি কথা। তো আমাদের জন মক্সলি বা ডিন অ্যামব্রোস কবে WWE তে রিটার্ন করবে আমরা সেই অপেক্ষায় বসে আছি, কারণ এইরকম একজন রেসলারের তো খুবই দরকার এখন WWE-তে। আর আমরা তাকে খুব বেশি মিসও করছি, কারণ আমাদের খুবই ফেভারিট ছিল ডিন অ্যামব্রোস, সেথ রলিন্স, রোমান রেন্স। তো ডিন অ্যামব্রোসকেও আমরা খুব তাড়াতাড়ি WWE-তে ফিরতে দেখতে চাই। আর এর পরে নিউজ হচ্ছে আমরা যেমনটা দেখলাম যে TNA নকআউট চ্যাম্পিয়ন জর্ডান গ্রেস যেমন WWE-তে এসে পারফর্ম করে গেল, তেমনি এবার রেসলিং অবজারভার নিউজ লেটারের তরফ থেকে একটা নিউজ এসছে। সে বলছে যে TNA-র যে পরবর্তী প্রিমিয়াম লাইভ ইভেন্টটা আছে এগেনস্ট অল অডস, তো সেইখানে আমরা কোনো WWE সুপারস্টারের হয়তো ইনভলভমেন্ট দেখতে পারি, আর হয়তো কোনো WWE সুপারস্টার সেখানে অ্যাপিয়ারেন্সও করতে পারে। তো দেখা যাক এবারে আমরা সেখানে কোনো WWE স্টারকে দেখতে পাই কি না। আর তোমরা যেমনটা জানো যে WWE-তে একটা ছোটোখাটো টুর্নামেন্ট হচ্ছে, 3 মিনিটের যে ম্যাচগুলো হয়, WWE দ্য স্পিড নামে এটাকে বলছে, কিন্তু WWE এটাকে শুধুমাত্র টুইটারের ওপরই স্ট্রিম করছে, তেমন খুব একটা তো হাইপ করছে না। তো এটার প্রথম চ্যাম্পিয়ন ছিল রিকোসে, তবে এখন কি হয়েছে যে অ্যান্ড্রয়েডের নাম্বার 1 কন্টেন্ডার হয়েছিল, আর সে রিকোসেকে হারিয়ে হয়ে গেছে WWE নতুন স্পিড চ্যাম্পিয়ন। তো এটার বিষয়ে মানে এটার উপরে কারোর তো কোনো ইন্টারেস্ট নেই, কারণ WWE নিজেই এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না আর তেমনভাবে প্রমোটও করছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রিকোসে হেরে গেছে, আর রিকোসে কেন হেরে গেছে সেই কারণটা আমরা জানতে পারলাম আজকে সকালে। আর সেটা একটু তো শকিং কারণ হচ্ছে যে এমনটা PW ইনসাইডার বলছে যে রিকোসে WWE একটা নোটিশ পাঠিয়েছে, আর সেই নোটিশ অনুযায়ী রিকোসে WWE সাথে কন্ট্রাক্ট রিনিউ করবে না। আর যখন তার কন্ট্রাক্ট এই সামার স্ল্যামের আশেপাশে শেষ হয়ে যাবে তখন সে WWE ছেড়ে চলে যাবে। আর রিকোসে ডিসিশন নিয়ে নিয়েছে যে সে WWE-তে ফিরবেই না, সে WWE ছেড়ে যাবেই যাবে। তো এইটা তো একটু শকিং লাগলো, WWE ছেড়ে রিকোসের মতো স্টার চলে যাবে, এটা ভেবেই কেমন লাগছে। তার উপরে রিকোসে WWE জায়গায় অন্য কোনো রেসলিং প্রমোশনে যাবে, সেটা কি আর বলবো, সেটা তার চয়েস। তবে এখন যেহেতু PW ইনসাইডার বলেছে, তাই ধরে নাও যে রিকোসে আর WWE-তে থাকবে না, আর হয়তো তার এই চ্যাম্পিয়নশিপ হেরে যাওয়া এত কম সময়ের মধ্যে এই দিকে ইঙ্গিত করছে যে রিকোসে খুব তাড়াতাড়ি WWE ছেড়ে চলে যাচ্ছে। আর তো রিকোসে তো নিজেই WWE-কে নোটিশ পাঠিয়েছে যে সে কন্ট্রাক্ট সাইন করবে না, সে WWE ছেড়ে চলে যাবে। তাহলে খুব তাড়াতাড়ি আমরা রিকোসেকে বিদায় নিতে দেখতে পাবো। তাই এখন রিকোসের হয়ে গেল WWE থেকে টাটা বাই বাই। তো চলো আসা যাক পরের নিউজে। আর তোমাদের সকলের আন্ডারটেকার ভার্সেস AJ স্টাইলসের মধ্যে যে বোনইয়ার্ড ম্যাচটা হয়েছিল, সিনেমেটিক ম্যাচ, সেটা তো মনেই থাকবে, কারণ এটা ছিল আন্ডারটেকারের জীবনের শেষ ম্যাচ। তো এই ম্যাচটা যারা প্রডিউস করেছিল সেই প্রডিউসার বলে যে এই ম্যাচের শ্যুটিং নাকি খুব লম্বা সময় ধরে চলেছিল, মানে রাত 8টার সময় শ্যুটিং শুরু হয়েছিল আর পরের দিন সকাল 7টার সময় শ্যুটিং শেষ হয়েছিল, মানে দেখতে গেলে প্রায় 11 ঘন্টা ধরে এই ম্যাচটা শ্যুটিং হয়েছে। তাই জন্যই এতক্ষণ ধরে শ্যুটিং করেছে বলেই এই ম্যাচটা এত পারফেক্টভাবে করা যেতে পেরেছে। আমরা দেখেছি যে প্রত্যেকটা ডিটেলসের উপরে WWE খুবই মনোযোগ দিয়েছে আর একদম পারফেক্ট এক্সিকিউশন হয়েছে। আন্ডারটেকার আর AJ স্টাইলসের 11 ঘন্টার পরিশ্রমের ফল আমরা এই ম্যাচটাতে ফাইনালি দেখতে পেলাম, আর আন্ডারটেকার তার রিটায়ারমেন্টে একটা ভালো ম্যাচও পেলো। আর পরশু দিন আমরা যে মানডে নাইট ড্রটা দেখতে পাবো, এটা হচ্ছে একেবারে সোল্ড আউট মানডে নাইট ড্র, আর এটা WWE ইতিহাসের 40তম সোল্ড আউট মানডে নাইট ড্র হতে চলেছে। দেখতে গেলে ড্রতে কোনো বড় সুপারস্টার অ্যাডভার্টাইজ নেই, কিন্তু তার সত্ত্বেও পুরো মানডে নাইট ড্র হতে চলেছে পুরো সোল্ড আউট। আর যেমনটা বলেছিলাম যে পেন্টাগন হয়তো WWE থেকে মানে AEW থেকে WWE-তে আসতে পারে, আর হয়তো সেটাই সত্যি হতে চলেছে, কারণ এমনটা নিউজ আসছে যে WWE পেন্টা L0 নামে একটা ট্রেডমার্ক ফাইল করেছে। আর WWE এটা কেন করবে, কারণ পেন্টাগন যে নামটা আছে ওটা AEW-র প্রপার্টি, আর সেটা WWE-তে ইউজ করা যাবে না। তাই জন্য হয়তো যখন পেন্টাগন WWE-তে চলে আসবে তখন পেন্টাগনের নাম হবে পেন্টা L0, আর সেই জন্যই WWE-টা ট্রেডমার্ক ফাইল করেছে।
আর দেখতে গেলে ডাব্লিউডাব্লিউতেও বিনা কারণে ট্রেডমার্ক ফাইল করবে না, নিশ্চয়ই পেন্টাগনের সাথে ডাব্লিউডাব্লিউর কথা হয়েছে আর পেন্টাগন পুরোপুরি রাজি হয়ে গেছে যে AEWর সাথে কন্ট্রাক্ট শেষ হলেই সে সঙ্গে সঙ্গে ডাব্লিউডাব্লিউতে সাইন করে নেবে। আর সেই জন্যই যেহেতু গ্রিন সিগন্যাল পেয়ে গেছে ডাব্লিউডাব্লিউ, তাই পেন্টা L0 নামে এই ট্রেডমার্কটা ফাইল করে দিয়েছে। তো আমাদের পেন্টাগন খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে তার ডেবিউ করতে চলেছে আর আমরা খুব তাড়াতাড়ি তাকে ডাব্লিউডাব্লিউতে দেখতেও পাবো, শুধুমাত্র AEWর সাথে কন্ট্রাক্টটা শেষ হওয়ার অপেক্ষা। আর তোমাদের সকলের আগেরবারে ক্ল্যাশ অ্যাট দ্য কাসলের কথা তো মনেই থাকবে। হ্যাঁ, ড্রু ম্যাকিন্টায়ার রোমান রেন্সের কাছে হেরে গেছিলো আর তারপর আমরা কী দেখতে পেলাম, ড্রু ম্যাকিন্টায়ার আর টাইসন ফিউরি মিলে গান করছে। তো আমাদের তো খুবই আজব লেগেছিলো যে হেরে গেছে তার হোম ক্রাউডের সামনে আর তারপরে গান করছে দুজন মিলে। তো এবারে কী হয় যে এতদিন পর ড্রু ম্যাকিন্টায়ার সেই ব্যাপারে মুখ খোলে যে ড্রু ম্যাকিন্টায়ার বলে যে ডাব্লিউডাব্লিউর এই বুকিং ডিসিশনটা তারও একদম পছন্দ হয়নি। এক তো সে তার হোম টাউনে, মানে বলতে গেলে হোম টাউন তো নয়, তার নিজের দেশে সে হেরে গেল রোমান রেন্সের কাছে আর তারপর টাইসন ফিউরি এসে তার সাথে গান করছে। তো এটা তো ডাব্লিউডাব্লিউর ডিসিশন ছিল, নাহলে এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশনে কেই বা গান করবে, মানে খুবই বিচ্ছিরি বুকিং আর যাচ্ছে তাই ব্যাপার। আমার তো দেখলাম যে রোমান রেন্স জিতে গেছে, ঠিক আছে, ড্রু ম্যাকিন্টায়ার হেরে গেছে, ড্রু ম্যাকিন্টায়ারের জন্য খারাপ লাগছে, কিন্তু তারপরে যখন দেখলাম যে দুজন মিলে গান করছে, হাসবো না কাঁদবো না রাগ করবো ভেবে পাচ্ছিলাম না। তো কি আর বলা যাবে, এরকম আলতু ফালতু কাজ মাঝে মাঝেই ডাব্লিউডাব্লিউ করে থাকে আর এটাই তার একটা উদাহরণ। আর তোমরা জাস্ট একবার এই ফটোটা দেখো যে ওপরে রয়েছে রোমান রেন্সের ব্লাড লাইন, যেটা পুরনো ব্লাড লাইন ছিল, আর নিচে রয়েছে সোলো সিকোয়ার ব্লাড লাইন। তো রোমান রেন্সের ব্লাড লাইনকে পুরোপুরি কপি করার চেষ্টা করা হচ্ছে, খুবই বাজেভাবে কপি করেছে বলবো, কারণ এখানে সোলো সিকোয়া হয়ে গেছে রোমান রেন্স, পল হেমান তো তার জায়গাতে রয়েছে, খালি পল হেমান একটু ভয় পেয়ে রয়েছে আর একটু ইতস্তত বোধ করছে। এখানে জেউস হচ্ছে টামা টোঙ্গা আর টোঙ্গা লোয়া, ও কী করতে আছে তো সে নিজেই জানে না। তো ওপরে তোমরা দেখতে পাচ্ছ বড় লোকের ব্লাড লাইন আর নিচে রয়েছে গরিবের ব্লাড লাইন। তো জানি না এই গরিবের ব্লাড লাইন কত ভালো কাজ করতে পারবে। এমনিতে তো দেখতেই পাচ্ছি যে কেউ খুব একটা সিরিয়াসভাবে নেয় না, শুধুমাত্র ব্লাড লাইন আর জিমি উসো জেউসো আর রোমান রেন্সের সাথে জড়িয়ে আছে, তাই জন্য একটু ইন্টারেস্ট আসছে। তো দেখা যাক কেমনভাবে স্টোরি লাইন প্রগ্রেস করে আর আমরা ফাইনালি রোমান রেন্সকে কবে দেখতে পাই। তবে যা বুঝতে পারছি রোমান রেন্সের আগে আমরা জিমি উসো আর জেউসোকে দেখতে পাবো, নাহলে স্টোরি লাইনটা ঠিকঠাক সেট আপ হবে না। তো আগে জিমি উসো আর জেউসো আসবে, তারপরে আসবে রোমান রেন্স, সম্ভবত সামার স্ল্যামের টাইমে। তো চলো গাইজ, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে আমার পরের নিউজ ভিডিওতে।